ওকে, তো আপনাদের সকলের অনুরোধের ভিত্তিতে বা অধিকাংশ পার্টিসিপেন্টের অনুরোধের ভিত্তিতে আজকে হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর চ্যাপ্টার 1টা নিচ্ছি। আশা করি যদি ভালো লাগে তাও ক্লাসের শেষ পর্যন্ত থেকে জানিয়ে যাবেন, যদি খারাপ লাগে তাও জানিয়ে যাবেন। তবে আমি সব সময় ক্লাসের ফিডব্যাককে অনেক বেশি প্রায়োরিটি দেই এবং আমি বিশ্বাস করি এখান থেকে আপনারাও অনেক কিছু পাবেন এবং আপনাদের থেকেও হয়তোবা আমি অনেক কিছু জানতে পারবো। ঠিক আছে? আর এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোনো কিছু যদি না বুঝে থাকেন রিপ্লাই করতে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেটাও জিজ্ঞেস করবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যদি মনে করেন যে আমার সাথে কোনো কিছু অ্যাডিশন আপনারা করতে চান সেটাও করতে পারেন। অল আর ওয়েলকাম টু অ্যাড এনিথিং। ঠিক আছে? যাই হোক, দেরি না করে আমরা আমাদের চ্যাপ্টার 1-এর আজকে ক্লাসটা দেখতে যাচ্ছি, যাতে করে থিওরি টাইপের যে বিষয়গুলো আসে এগুলো আমরা পরীক্ষার সময় 1 নাম্বারও মিস না করি এবং এগুলো পরীক্ষায় প্রতিবারই আসতে দেখা যায়। ওকে, সামিউল আপনি কি অন করেছেন? জি দাদা, লাইভ অন। ওকে, তা আপনারা চাইলে একটা হাইলাইটার নিয়ে বসতে পারেন। এখন আমি যে যে বিষয়গুলোকে আলোচনা করবো এগুলো হাইলাইট করতে পারেন। ওকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আমরা মোটামুটি সবাই জানি এখানে IAS 1-এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে মূলত 6টা ভাগে ভাগ করা হয়েছে, বাট বেসিক্যালি 5টা। 6টা বলতে কোনটাকে বলা হচ্ছে আমি আবারও বলতেছি, বেসিক্যালি 5টা, কিন্তু IAS 1-এ 6টা বলা আছে। IAS 1 খুলে বই খুলে তারপর দেখে নিবেন প্রয়োজন। কিছু বিষয় আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে তো 5টা বলা হয়েছে, ভাই কেন 6টা বলতেছে। তো বিষয়টা হচ্ছে এমন যে সেখানে আপনার রেট্রোস্পেক্টিভ ইফেক্টকে আলাদা একটা কম্পোনেন্ট হিসেবে দেখানো হচ্ছে। আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট কয়টা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 6টা। আর যদি আমরা বলি এলিমেন্ট কয়টা, তাহলে হচ্ছে 5টা। এলিমেন্ট কাকে বলে? অ্যাসেট, লাইবিলিটি, ওনার্স ইকুইটি, ইনকাম, এক্সপেন্স, এগুলো হচ্ছে এলিমেন্ট। আর কম্পোনেন্ট কাকে বলে? কম্পোনেন্ট হচ্ছে আপনার যেটা 5টা, মানে যেটা সর্বজন মানে সবাই যেটা জানি আমরা, সেটা যে 5টা ওইগুলো হচ্ছে কি? ইনকাম স্টেটমেন্ট, মানে যেটা প্রথমে আমি যদি বলি যে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এর পরবর্তীতে কি ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রেহেনসিভ ইনকাম, মানে যেটা আগের নামটা এবং নতুন নাম দুইটা আমি বলতেছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এরপর হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এর পরবর্তীতে হচ্ছে কি নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং সর্বশেষ হচ্ছে কি আমাদের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। রেট্রোস্পেক্টিভ ইফেক্ট কখন হয়? ধরেন কোনো না কোনো কারণে আপনার প্রিভিয়াস কোনো কিছুকে রিস্টেট করার প্রয়োজনীয়তা আছে, তখন সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্সটাকে নিয়ে আমাদের দেখা গেছে 2 থেকে 3 বছরের আমাদের ব্যালেন্স শিট বলেন ওইটাকে আমাকে পাশাপাশি দেখানো হচ্ছে। তো যেখানে আমার পূর্বের থেকে ওই জিনিসটা ঠিক করে করে আসা লাগতেছে, ওইটাকেই বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। ঠিক আছে? এবং ওইটা আলাদা করে IAS 1-এ দেওয়া আছে, আলাদা করেই দেওয়া আছে। তো সেখানে ওই অনুসারে 6টা, আর বেসিক্যালি 5টা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি হ্যালো? দাদা। হ্যাঁ, তার মানে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের বিষয়টা সবসময় থাকে না। যদি থাকে, যদি থাকে তখন তো 6টাই হচ্ছে, তাই না? মানে তখন আলটিমেটলি কম্পোনেন্ট 6টা হিসেবেই ধরা হচ্ছে। আর যদি নর্মালি আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5টা। ক্লিয়ার? আর রেফারেন্স হচ্ছে কি IAS 1, প্যারা নাম্বার আমার এখন মনে নাই, আপনারা সবাই নেট সার্চ করলে পেয়ে যাবেন। এবার আসেন, গেল তাহলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট কাকে বলে কোনগুলা, কম্পোনেন্ট কাকে বলে কোনগুলা, সেটা আমরা বুঝতে পারছি। ক্লিয়ার তো সবাই? কথা বলতে হবে, কথা বলতে হবে ভাইয়ারা। হ্যাঁ, আর কথা না বললে আমরা হচ্ছে কন্টিনিউ করব না। ঠিক আছে? কথা না বললে আমরা কন্টিনিউ করব না, দ্যাটস ইট। শুধুমাত্র কথা বললে আমরা কন্টিনিউ করব। এবার আসুন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ঠিক আছে? এবার ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এই কথাটা এখন আমরা যদি বলি, একটা মিনিট, একটা মেসেজ আসছে, একটু রিপ্লাই দিন। ওকে, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, হ্যাঁ, এই কথাটা আমরা কখনো আলাদা আলাদা করে বলতে পারবো না যে ট্রু ভিউ ফেয়ার ভিউ এভাবে করে আলাদা আলাদা বলতে পারবো না। তবে এটা আলাদা করে প্রকাশ করা যায়, কিন্তু আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিপোর্টের মধ্যে আমরা যখন সেটাকে মেনশন করব, অফকোর্স সেটাকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বা প্রেজেন্টেড ফেয়ারলি বলে বলতে হবে। তাহলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বা প্রেজেন্টেড ফেয়ারলি মানে কি? আমি যদি বলি ট্রু মানে কি, ট্রু মানে হচ্ছে
আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি যা কিছু দিচ্ছেন সবকিছু হচ্ছে অ্যাকচুয়াল ইনফরমেশন শেয়ার করতেছেন এবং সেটা ইন্টেনশনালি অ্যাকচুয়াল। কিন্তু কোনো না কোনো কারণে আপনার যদি আনইনটেনশনাল কিছু চলে আসে, অর্থাৎ ট্রুথ মানে এটা না যে 100% অ্যাকিউরেসি আছে, বাট এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি আছে। দ্যাট মিনস হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি এখানে আপনি কোনো উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছেন না, কোনো ফলস ইনফরমেশন দেখাচ্ছেন না, দ্যাট ইজ কল্ড ট্রুথ। আর ফেয়ারনেস কোনটা? ফেয়ারনেস মানে হচ্ছে এখানে আপনি যে বিষয়টা দেখাচ্ছেন সেটা আনবায়াসড হয়ে দেখাচ্ছেন এবং আপনার অবজেক্টিভিটি ঠিক থাকতেছে। অবজেক্টিভিটি ঠিক থাকা মানে কি? এটার মধ্যে তিনটা জিনিস না থাকা। তাহলে সেটা কি? আমাদের হচ্ছে যে ধরেন বায়াস, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আনডু ইনফ্লুয়েন্স, এই বিষয়গুলা আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট করতেছে না। দ্যাট মিনস দেয়ার হ্যাজ ফেয়ারনেস। ক্লিয়ার? তাহলে এবার ট্রুথ মানে কি এটা আমি আলাদা করে বুঝতে পারছি, ফেয়ার মানে কি আমি আলাদা করে বুঝতে পারছি। কিন্তু মানে আমাদের যে ফাইন্যান্সিয়ালের স্টেটমেন্টের যে রিপোর্টিংটা আছে সেখানে আমরা কখনো ট্রুথ ভিউ, ফেয়ার ভিউ এটা দেখাতে পারবো না, একসাথেই লিখতে হবে ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউ। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা আপনারা সবাই একটু আওয়াজ দিন তো, আমার কথা কি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? অনেকেই তো তখন হাত তুলছে, এখন কথা বলতেছেন না কেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি কি আলোচনা করব নাকি এখানেই থেমে যাব? না না, কন্টিনিউ প্লিজ, কন্টিনিউ। আচ্ছা, তো তাহলে আমি আশা রাখবো যে আপু ভাইয়া যারা আছেন ক্লাসের মধ্যে সবাই রেসপন্স করবেন, ঠিক আছে? এবার আসুন নোটস। আমরা ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউ সম্পর্কে কিছু নোটস জানি, সেটা কি? What constitutes a true and fair view can then be restricted by stating that where a choice of treatment or method is permitted, the one selected should be the most appropriate to the company's circumstances. অর্থাৎ আমার কথা হচ্ছে কোম্পানির সার্কামস্ট্যান্সেস এর জন্য যেটা সবচেয়ে বেস্ট আমি সেটাকেই অ্যাবজর্ব করব। This restriction is likely to ensure compliance with the spirit and underlying intention of requirement, not just with the letter of them. That means এটা শুধুমাত্র পরবর্তীর জন্য না, আমি জিনিসটাকে ফেয়ারলি প্রেজেন্ট করার জন্য আমার এই বিষয়টা করা দরকার, ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউ রাখা দরকার, যাতে করে আমার প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেডিবিলিটি বাড়ে। A further restriction is that financial statement should reflect the economic position of the company, thereby reflecting the substance of transaction. That means একটা ট্রানজেকশনের কমার্শিয়াল রিয়ালিটি কি দাঁড়াচ্ছে সেটা বোঝা যাচ্ছে সাবস্টেন্স অফ ট্রানজেকশনের মাধ্যমে, নট মেরিলি দেয়ার লিগাল ফর্ম। তার মানে হচ্ছে ধরেন কোন একটা কিছুতে সেটা লিগালি একটা বিষয় কিন্তু কমার্শিয়ালি আরেকটা বিষয় প্রকাশ করতেছে, কমার্শিয়াল বিষয়টাই হচ্ছে সাবস্টেন্স অফ ট্রানজেকশন প্রকাশ করে, লিগাল বিষয়টা। In most cases this will be achieved by adhering to IFRS. এখন বেশিরভাগ ক্ষেত্রে IFRS মানার মাধ্যমেই আপনি ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউটা দেখাইতে পারেন। তবে একটা বিষয় বলে রাখতেছি, ধরেন IFRS কমপ্লায়েন্স করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করাটাকেই নরমালি ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউ বলা হয়। বাট সব সময় কি IFRS ফলো করলেই আপনার ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউ হবে? উত্তর কি? কিছু ক্ষেত্রে সেটা নাও হতে পারে। কেন? ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের কারণে। কিছু কিছু ক্ষেত্রে IFRS কে নন কমপ্লায়েন্স করে আপনার যদি মনে হয় ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউ দেখাইতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে IFRS কে নন কমপ্লায়েন্স করতে পারেন, তারপরেও সেটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখাইতে পারে, জাস্ট ফর এটাই তাদের ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। যদি আপনি সেটা করেন, ওভাররাইড করেন, তখন সেক্ষেত্রে কি হবে? আপনি অফকোর্স একটা ডিসক্লোজার দিতে হবে যে আমি এই কারণে IFRS টাকে কমপ্লায়েন্স করি নাই এবং যার ফলশ্রুতিতে আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখাইতে পারতেছি। তো কেন আপনি IFRS কে মানতেছেন না সেটার প্রপার এক্সপ্লেনেশন ডিসক্লোজারে দিতে হবে। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি যে সব সময় IFRS মানতে হবে, ইট ইজ নট ম্যান্ডেটরি, এবং এটা IFRS এই বলা আছে যে আমাকে সবসময় মানতে হবে, বিষয়টা এমন না। তুমি যদি আমাকে না মেনে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখানোটা বেটার মনে করো, তাহলে আমাকে মানার দরকার নাই, তুমি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেখাও এবং কেন আমাকে মানতেছো না সেটার রিজনটাকে তুমি তুলে ধরো। এবার আসুন ফেয়ার প্রেজেন্টেশন এন্ড ট্রুথ এন্ড ফেয়ার ওভাররাইড। তাহলে কোম্পানিজ অ্যাক্ট 1994 রিকোয়ার দ্যাট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শো এ ট্রু এন্ড ফেয়ার ভিউ। IS1 has a similar requirement for fair presentation. IS1 permits an entity, এই যে এখানে লিখা আছে দেখেন, IS1 permits an entity to depart from IFRS standard। তার মানে IS1 আপনাকে সেই সম্মতি দিচ্ছে আপনি IFRS কে
ডিপার্ট মানে সেটাকে বিচ্ছেদ করতে পারবেন, সেটা মানার দরকার নাই। ইফ such a departure is required to satisfy the requirement of fair presentation, যদি আপনার ফেয়ার প্রেজেন্টেশনের জন্য এটাকে ডিনাই করা দরকার হয় তাহলে আপনি ডিনাই করতে পারেন। দিস ডিপার্চার ইজ কমনলি নোন অ্যাজ ট্রুথ অ্যান্ড ফেয়ার ভিউ ওভাররাইড, এবং এটাকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ওভাররাইড বলা হচ্ছে। হোয়ার দ্য ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ ওভাররাইড ইজ ইনভোকড, IAS 1 রিকোয়ার্ড ডিসক্লোজার, যদি আপনি এটা করেন তাহলে সেক্ষেত্রে ডিসক্লোজার দিতে হবে, মানে যেটা এতক্ষণ ধরে আমি বলে আসতেছিলাম, অফ দ্য পার্টিকুলার অফ দ্য ডিপার্চার, the reason for it and the financial effect, এবং ফাইন্যান্সিয়াল ইফেক্টও দিতে হবে, নট অনলি দ্য ডিসক্লোজার বাট অলসো আপনি এটা মানলে কি হইতো, এখন মানতেছেন না এটার কারণে কি হয়েছে, এটাও আপনাকে ডিসক্লোজারে দিতে হবে। ক্লিয়ার? তার মানে আমাকে সবসময় আইএস এভারেজ মানা ম্যান্ডেটরি? উত্তর কি না, ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি না। তাহলে কখন ম্যান্ডেটরি না? যখন হুম, আমাদের বলেন। প্রেজেন্টেশনের জন্য আইএস 1 ওভাররাইড করা যাবে তখন আর কি। মানে যখন ফেয়ার প্রেজেন্টেশনের জন্য বা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউর জন্য আমি আইএস ওভাররাইড করলে ভালো হয়, তাহলে আমি আইএস ওভাররাইড বা আইএসআইএফআরএস ওভাররাইড করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাকে ডিসক্লোজার দিতে হবে, ওভাররাইডের বিফোর ইফেক্ট এবং আফটার ইফেক্ট দিতে হবে। ঠিক আছে, শেষ। এবার আসুন, এখানে আরো অনেক কিছুই আছে, বাট আমার কাছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলো এখানে মার্ক করা। আচ্ছা, একটা জিনিস দেখেন, বেস অফ অ্যাকাউন্টিং, হ্যাঁ, এখানে একটা হচ্ছে অ্যাক্রুয়াল, ক্যাশ বেসিস, ব্রেকআপ বেসিস। আমি তিনটাকে এই জায়গায় আলোচনা করে ফেলতেছি, মন দিয়ে শুনেন। হ্যাঁ, অ্যাক্রুয়াল বেসিস কাকে বলে? যেই বেসিস অনুসারে আমার ট্রানজেকশন হলেই আমাকে সেটা রেকর্ড করতে হবে, সেটা ক্যাশ জেনারেট হোক বা না হোক, সেটাই হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। আর ক্যাশ বেসিস কোনটা? আমাকে শুধুমাত্র ক্যাশ গেলে এবং ক্যাশ আসলেই সেটা আমি রেকর্ড করবো, আদারওয়াইজ করবো না। তার মানে অ্যাক্রুয়াল বেসিসে কি ক্যাশ গেলে আসলে সেটা রেকর্ড করতেছে নাকি করতেছে না, বলেন তো? করতেছে না। করতেছে। অ্যাক্রুয়াল বেসিস ক্যাশ গেলে আসলেও করতেছে, ক্যাশ না গেলে না আসলেও করতেছে। আর ক্যাশ বেসিস শুধুমাত্র ক্যাশ গেলে আসলেই করতেছে, আদার গুলা করতেছে না। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি অ্যাক্রুয়াল বেসিস কি, অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে ক্যাশ বেসিস প্লাস যেগুলো আমার ক্যাশ বেসিস ছাড়া সেগুলা, মানে সবকিছু। অ্যাক্রুয়াল বেসিস মানে কি? সবকিছু। আর ক্যাশ ক্যাশ এন্ড নন বেসিস ক্যাশ মানে, বোথ। এক্স্যাক্টলি, ক্যাশ বেসিস মানে অনলি ক্যাশ যাওয়া এবং আসা যেগুলোতে হচ্ছে সেগুলো রেকর্ড করা হচ্ছে। ক্লিয়ার? তার মানে অ্যাক্রুয়াল বেসিসে আমার ক্যাশ বেসিসও হচ্ছে প্লাস ক্যাশ ছাড়া যেগুলো ওইগুলো হচ্ছে, আর ক্যাশ বেসিসে শুধুমাত্র ক্যাশের গুলাই হচ্ছে। এই দুইটা আমরা বুঝতে পারছি? জি হ্যালো? জি, জি, বুঝতে পারছি। ওকে, এবার আসল ব্রেকআপ বেসিস কাকে বলে? ধরুন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ধরেন আমার প্রতিষ্ঠান, আমি একটু লিখতেছি, খুব মন দিয়ে দেখেন। আমি, আচ্ছা, কারো যদি কোনো কিছু না বুঝেন বা কোশ্চেন থেকে একটু বলিয়েন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আজকে এক জায়গায় বেড়াইতে আসছি, আমার তো এখানে আর কথাই ছিল না, তো যেহেতু আপনারা চাইতেছেন বলে আমি নিচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে, মানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় নিজ দায়িত্বে বলবেন, বাট আমি একটু দ্রুত শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, 20 থেকে 25 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে চ্যাপ্টার 1। এবার দেখুন, আমার একটা প্রতিষ্ঠান আছে, ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি, কেমন? ওইটা 2021 সালে ব্যবসা শুরু করছে। কত সালে করছে? 2021। 2021, ফাইন। ওকে, 2000, আমি 21 লিখলাম, কেমন? এবার ধরেন এই 2021 সালে যে ব্যবসাটা শুরু করছে, ধরেন আমি যে সকল অ্যাসেট গুলা কিনছি সবগুলা 5 বছর যাবত ইউজ করা যাবে। তাহলে আমি যদি বলি কিন্তু অ্যাসেট ইউজ করা যাবে আমার প্রতিষ্ঠানে 5 বছর, কিন্তু ওই অ্যাসেটটা টিকবে হচ্ছে ধরেন 20 বছর, হইতে পারে না? পারে? ধরেন একটা গাড়ি, ওইটা আপনার একটা প্রতিষ্ঠানে কি 50 বছর যাবত ইউজ করে? বলেন, করে? না। একটা গাড়ির যদি 10% ডেপ্রিসিয়েশন ধরে, তাহলে ওই অ্যাসেটটা কত বছর ইউজ করা যাবে বলে ধরে নেওয়া হয়, বলেন তো? 10% ডেপ্রিসিয়েশন 10 ধরলে, বছর। ধরেন স্ট্রেট লাইন দিয়ে বুঝাই, 10 বছর। একটা গাড়ির যদি 20% ডেপ্রিসিয়েশন ধরে, তাহলে কত বছর ইউজ করা যাবে বলে আপনাদের মনে হয়, বলেন তো? 5 বছর। 5 বছর। 5 বছর। কিন্তু ওই গাড়িটা কি 5 বছরই টিকে? কমও টিকতে আরো পারে। বেশি টিকতে পারে। আরো বেশি টিকতে পারে। এখন ধরেন আপনি জানেন এই গাড়িটা 20 বছরে টিকবে, বাট আপনি 5 বছর ইউজ করতেছেন। এখন ধারণা যে এই গাড়িগুলা 20 বছর টিকে, তাহলে যে আপনি 5 বছর ইউজ করতেছেন এটাকে কোন লাইফ বলে, বলেন তো? কোন Useful লাইফ life. বলে?
ইউজফুল লাইফ বলে। তাহলে এই গাড়িটা 20 বছর যাবত টিকতে পারে, এটাকে কোন লাইফ বলে? ইকোনমিক লাইফ। ইকোনমিক লাইফ। গুড। তার মানে হচ্ছে কি, আপনি নিশ্চয়ই এখানে সিএল এ আছেন, তাই না? জি দাদা, আমি শুনি আচ্ছা, আপনার হ্যাঁ, কাছ শুনি থেকে। শুনি, আচ্ছা, এটাই। কারণ এটা অনেকেই জানে না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে একটা অ্যাসেট যত বছর যাবত টিকবে, হ্যাঁ, এটা আমরা সার্টিফিকেট লেভেলে পড়াইছি, যদি আমরা প্রফেশনালরা অনেকে এই জিনিসটা জানি না। আপনাকে যদি জিজ্ঞেস করে যে ইউজফুল লাইফ কাকে বলে আর ইকোনমিক লাইফ কাকে বলে, আপনি তো বলবেন যে ভাই দোনোটা তো দেখতে সেম মনে হইতেছে, বাট সেম না। ইউজফুল লাইফ মানে হচ্ছে একটা অ্যাসেট আমি আমার প্রতিষ্ঠানে যতদিন ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে ইউজফুল লাইফ। হতে পারে সেটা তার থেকে বেশি টিকবে। আর একটা অ্যাসেট নর্মালি যত বছর পর্যন্ত টিকে ওইটা হচ্ছে ওই অ্যাসেটের ইকোনমিক লাইফ। দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে, একটা প্রতিষ্ঠানের অ্যাসেটের ইকোনমিক লাইফ এবং ইউজফুল লাইফ সমান হইতে পারে, অথবা কোনো একটা ছোট হইতে পারে। কোনটা ছোট হইতে পারে বলেন তো? যারা সিএল আমার কাছে পড়ছেন তারা বাদে বলেন। ইকোনমিক লাইফ, এটা একটু আগে আমি বলে দিছি, ইকোনমিক লাইফ আর ইউজফুল লাইফের মধ্যে কোনটা ছোট হইতে পারে বলেন তো? ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ। দ্যাট মিনস কি হচ্ছে, আমার ইউজফুল লাইফ ইকোনমিক লাইফ থেকে কম হইতে পারে, অথবা ইউজফুল লাইফ এবং ইকোনমিক লাইফ সমান হইতে পারে। আমরা এটা তো সবাই বুঝতে পারছি, তাই না? আপনার এটাও আসতে পারে যে ইকোনমিক লাইফ কি এটা সম্পর্কে লেখেন, বা যদি পরীক্ষার সময় আসে যে ডিফারেন্স বিটুইন ইকোনমিক লাইফ এন্ড ইউজফুল লাইফ, ঠিক আছে? সো এটা আসতেই পারে। এবার আসেন তাহলে কোনটা কি, এটা তো বোঝাইলাম। এখন ধরেন আমার একটা গাড়ি কিনছি, আমি সেটা 5 বছরের জন্য কিনছি। ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি 5 বছরের জন্য গাড়ি কিনছে। এখন 5 বছর ইউজ করতে পারবে, ধরেন এটা ইউজফুল লাইফ 5 বছর, ইকোনমিক লাইফ যাই হোক আমরা এখানে বললাম না, ঠিক আছে? এখন ধরেন যেহেতু আমি এবার ওই অ্যাসেটটা তাইলে 5, ধরেন যেটার দাম হচ্ছে ধরেন 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। তাহলে 5 বছর যদি ইউজফুল লাইফ হয়, ডেপ্রিসিয়েশন প্রতি বছরে কত টাকা হবে? 20 কথা লাখ। বলেন। 20 লাখ টাকা। 20 লাখ টাকা। ফাইন। এবার হচ্ছে তাহলে 2021, 2022, 2023, 2024, 2025, ঠিক আছে? এবার ধরেন আমি প্রথম বছর এটার ভ্যালু ছিল ধরেন 60টা হবে আই গেস, তাই না? 60টা, হ্যাঁ, 1 কোটি টাকা, কেমন? দ্বিতীয় বছর এটার ভ্যালু হবে কত? 80 লাখ টাকা, তাই না? তৃতীয় বছর ধরেন আপনার এই 2023 সালে এসে আপনি দেখতেছেন যে এই অ্যাসেট মানে আপনার প্রতিষ্ঠান আর 1 বছরের বেশি সময় যাবে না। একটা প্রতিষ্ঠান যখন 1 বছরের বেশি সময় যায় না তখন সেটাকে কি বলে বলেন তো? মানে 1 বছরের বেশি সময় টিকবে না, তখন এটাকে কি বলে? ওই প্রতিষ্ঠানের কি আছে বলেন? গোয়িং কনসার্ন ইস্যু বা গোয়িং কনসার্ন থ্রেট আছে, তাই না? এখন যখন এই প্রতিষ্ঠানটা 1 বছরের বেশি টিকবে না আপনি বুঝতেছেন, তাইলে ওই প্রতিষ্ঠানে কি নন কারেন্ট অ্যাসেট থাকবে? না। থাকবে না। তাইলে ওই প্রতিষ্ঠানের যত অ্যাসেট থাকবে সব কারেন্ট অ্যাসেট হয়ে যাবে। কারণ এটা তো নন কারেন্ট অ্যাসেট কোনটাকে বলে? যেটা আমি 1 বছরের বেশি সময় যাবত ইউজ করবে বলে নর্মালি মনে হয়, ঠিক আছে? এবং আমার প্রতিষ্ঠান যদি 1 বছরের বেশি সময় টিকে তাহলে আমার গোয়িং কনসার্ন আছে, আর আদারওয়াইজ গোয়িং কনসার্ন থ্রেট আছে বা গোয়িং কনসার্ন ইস্যু আছে যদি না টিকে। এখন যদি না টিকে তাহলে আমার এখানে কোনো নন কারেন্ট অ্যাসেট থাকবে না, যত অ্যাসেট থাকবে সবগুলার আমার কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাইতে হবে। এবার ধরেন এই গাড়িটার দাম যেহেতু 2023 সালে, নর্মালি 2022-এর পরে 23-এ আসলে এটার ভ্যালু হইতো 60 লাখ টাকা, বাট আমি যেহেতু বুঝতেছি যে এটা টিকবে না, তখন আমাকে এখানে এই অ্যাসেটটাকে প্রথমত কারেন্ট হিসেবে দেখাইতে হবে, দ্বিতীয়ত এটাকে নিট রিয়েলাইজেবল ভ্যালুতে দেখাতে হবে। কিসে দেখাতে হবে? নিট রিয়েলাইজেবল ভ্যালুতে। এবার আসেন যেটাকে সংক্ষেপে বলা হয় NRV। এবার নিট রিয়েলাইজেবল ভ্যালু কাকে বলে? একটা অ্যাসেট বা যে কোনো কিছু আপনি বিক্রি করতে গেলে যত টাকা পাবেন তার থেকে বিক্রয়ের খরচ বাদ দিয়ে, মানে বিক্রয় করতে গেলে অনেক সময় কমিশন টমিশন দেওয়া লাগে না? লাগে? কথা জি বলতে দাদা, লাগে। হবে তো। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে যে আমার এই বিক্রয়ের কমিশন টমিশন এগুলো বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে তাকে বলা হয় নিট রিয়েলাইজেবল ভ্যালু। কি বলে? নিট রিয়েলাইজেবল ভ্যালু। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি নিট রিয়েলাইজেবল ভ্যালু কি অ্যাকচুয়াল? না। কথা বলেন। অ্যাকচুয়াল কি বললেন? মানে নিট রিয়েলাইজেবল ভ্যালুটা ধরেন আমি বললাম এই গাড়িটার দাম হচ্ছে এখন এখানে হওয়ার কথা কত, 60 লাখ টাকা, তাই না?
কারণ আমি বলতেছি যে গাড়িটা বিক্রি করে 40 লাখ টাকা পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 40 লাখ টাকা 40 লাখ। পাওয়া যাবে। সেখানে যে বিক্রয় করবে তাকে 1 লাখ টাকা কমিশন দিতে হবে। কি দিতে হবে? কমিশন দিতে হবে। তাহলে এটা নিট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে 39 লাখ টাকা। কত? 39। কথা বলেন, 39 লাখ টাকা। এখন নিট রিয়েলাইজেবল ভ্যালু কি অ্যাকচুয়াল? এই 39 লাখ টাকা কি অ্যাকচুয়াল? 39 লাখ অ্যাকচুয়াল। না। কেমনে অ্যাকচুয়াল হইলো? আপনি তো এটা বলতেছেন এটা বিক্রি করলে পাবেন, হইতে হতে পারে আপনি তার থেকে বেশি পাইতে পারেন, তাই না? তাহলে এটা কি অ্যাকচুয়াল হলো? অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল মানে হচ্ছে যেটা হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এখন এটা তো প্রসপেক্টিভ, তাই না? এই যে 40 লাখ টাকা পাবো, 1 লাখ টাকা তাকে কমিশন দেওয়া লাগতে পারে, তাহলে এটা কি প্রসপেক্টিভ না? এখন এটা যদি অ্যাকচুয়াল হইতো তাহলে তো এটা আমার কারেন্ট অ্যাসেটে গাড়ি নামে থাকতোই না, এটা তো ততক্ষণে বিক্রি হয়ে ক্যাশ হয়ে যেত, তাই না? এটা কি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে কারেন্ট অ্যাসেটে গাড়ি নামে থাকতো যদি এটা অ্যাকচুয়াল হইতো? থাকতো? কথা বলেন। না। থাকতো না। কারণ যদি এটা অ্যাকচুয়াল মানে কি এই দামে বিক্রি হয়ে গেছে, তো বিক্রি হয়ে গেছে মানে এটা হিস্ট্রিক্যাল ইনফরমেশন। তো বিক্রি হওয়া মানে কি আমার অ্যাসেট ডিসপোজাল করে সেটা ক্যাশ কনভার্ট হয়ে গেছে না? এখন কি আর আমি গাড়ি নামে অ্যাসেট দেখাতে পারবো? না। না। তার মানে নিট রিয়েলাইজেবল ভ্যালু অ্যাকচুয়াল না। ক্লিয়ার? ক্লিয়ার। বোঝা গেছে? একটা গাড়ির কস্ট অ্যাকচুয়াল হইতে পারে কারণ ওই জিনিসটা আপনি কিনছেন, টাকা দিছেন এবং ওইটা এখন আপনার আছে, কিন্তু নিট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে এটা আপনি ভবিষ্যতে পাবেন বলে আপনার ধারণা, এবং সেখান থেকে আপনি পাওয়ার মানে ধরেন আপনি বিক্রি করে পাবেন এত টাকা এবং সেটার থেকে কমিশন টমিশন আদার্স চার্জ বাদ দিয়ে দিছেন, এরপরে যা আছে বা হইতে পারে বলে আপনার ধারণা, ওইটা হচ্ছে নিট রিয়েলাইজেবল ভ্যালু। তার মানে নিট রিয়েলাইজেবল ভ্যালু অ্যাকচুয়াল না। এবার আসেন, আমি তাহলে এখানে যে 39 লাখ টাকায় দেখাচ্ছি এটা আমার কি প্রসপেক্টিভ? এটা কি প্রসপেক্টিভ? এখন এখানে হওয়ার কথা কত ছিল? 60 লাখ টাকা। কিন্তু যেহেতু আমার এখানে গোয়িং কনসার্ন থ্রেট আছে বা ইস্যু আছে, আমি এখন দেখতেছি 40 লাখ পামু, 1 লাখ টাকা কমিশন বাবদ যাবে, তাহলে আমার 39 লাখ টাকা হচ্ছে কি নিট রিয়েলাইজেবল ভ্যালু। তাহলে আমি যে এই যে এখানে নন কারেন্ট অ্যাসেটকে কারেন্ট অ্যাসেট হিসেবে এবং সেটাকে নিট রিয়েলাইজেবল ভ্যালুতে দেখাইয়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করতেছি, এটাই হচ্ছে ব্রেকআপ বেসিস। বুঝছেন ব্রেকআপ বেসিস কি? জি, বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? মানে গোয়িং কনসেপ্ট থ্রেড থাকলে ব্রেকআপ বেসিস। গোয়িং কনসার্ন থ্রেড থাকলে ব্রেকআপ বেসিস তো বুঝছি, আমি ব্রেকআপ বেসিসে কেমনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে এটা বুঝছি, ব্রেকআপ বেসিসে কিভাবে করে সেটা বুঝছি। জি দাদা বুঝছি। আচ্ছা, ব্রেকআপ বেসিস এখন হচ্ছে আমার আমার কারেন্ট নন কারেন্ট ছিল 60 লাখ টাকা, তো এখন আমার এনআরবি হচ্ছে গিয়ে এখন 39 লাখ টাকা। তো এখন এই পুরোটাই আমি তখন কারেন্ট অ্যাসেটে নিয়ে যাবো, তাই না? পুরোটাই ট্রান্সফার করবো, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর যেটা মানে লস হচ্ছে ব্রেকআপ বেসিসে সেটা আমি পুরাটা পিএনএল এ যেটা দেখাই আপনি দিলাম। পাইতে পারেন, যেটা আপনি পাইতে পারেন বলে ধারণা, ঠিক আছে, ওইটাতে আপনি কি ওটা আমি স্ট্রেট করবো নন কারেন্টে, আর পুরোটাই হচ্ছে গিয়ে পিএনএল এ যেটা যাবে, যেটা লস। এক্স্যাক্টলি মানে আপনার যেটা আপনি পাইতে পারেন বলে ধারণা ওইটাই হচ্ছে নন কারেন্ট। নন কারেন্ট না ভাই, কারেন্টে যাবে। কেমন? আচ্ছা শুনেন, আমি আর বেশিক্ষণ নিব না কারণ অলরেডি বোমা ফেটে গেছে। ঠিক আছে? কি বলছি বুঝছেন? রেজাল্ট দিয়ে দিচ্ছে। অলরেডি বোমা রেজাল্ট ফেটে গেছে। মানে এটা হচ্ছে, বললাম না যে আমার ইনফরমেশন মানে হচ্ছে, যাই হোক আচ্ছা এটা শেষ করে ফেলি, যেহেতু নিতে লাগছি এটা শেষ করি, কি বলেন? করবো? জি করেন। আপনারা বললে করবো, আদারওয়াইজ শেষ। করেন করেন। আচ্ছা দেখি এখানে আর বোঝানোর মতো কি আছে। অথবা ইম্পর্টেন্ট টপিক গুলো হাইলাইট হাইলাইট করে বা হেল্প করে দিলেন, আচ্ছা কোনটা দাঁড়ান কোনটা আমি বলতেছি ইম্পর্টেন্ট। বলতেছি, হ্যাঁ ধৈর্য, জাস্ট একটু। হ্যালো, আমি একটু পরে কল দিচ্ছি, আমি একটু পরে কল দিচ্ছি, আমি একটু পরে কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা একটা কাজ করেন, ব্রেকআপ বেসিস বলছি, গোয়িং কনসার্ন বলছি,
আচ্ছা দ্রুত যাচ্ছি না, যেহেতু বলছি শেষ করাবো, করাই দিই। আচ্ছা আসেন, ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি বলতে কি বোঝাচ্ছে? যে বিষয়টা সেটা আপনার প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, সেটাই হচ্ছে কি ম্যাটেরিয়ালিটি, বা সেটাই ম্যাটেরিয়াল। আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের যে সকল বিষয়গুলা প্রভাব বিস্তার করে, তাহলে সেক্ষেত্রে ম্যাটেরিয়াল, সেটাকে ম্যাটেরিয়াল বলা হয়। আর ওইটার অবস্থান চেক করাটাকে ম্যাটেরিয়ালিটি বলে। ফেথফুল রিপ্রেজেন্টেশন কাকে বলে? ফেথফুল রিপ্রেজেন্টেশন হইতে হইলে এখানে তিনটা জিনিস থাকতে হবে। এটা হচ্ছে কমপ্লিট, নিউট্রাল, ফ্রি ফ্রম ইরর। কমপ্লিট মানে কি? আপনার অ্যাকচুয়ালি যে সকল ঘটনাগুলো ঘটছে, বস একটু চা খাবো। আপনার যে সকল ঘটনাগুলো ঘটছে ওইগুলা আপনি অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তুলছেন। মানে অ্যাকচুয়াল ঘটনা যা ঘটছে সবকিছুই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করা হয়েছে। যদি এটা হয় তখন সেটাকে বলা হয় কমপ্লিট। নিউট্রাল মানে কি? এখানে কোনো ধরনের বায়াস নেই, বায়াসনেস নেই। ঠিক আছে, মানে আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বায়াস হই নাই। আর ফ্রি ফ্রম ইরর কি? এখানে ইন্টেনশনালি, মানে কোনো কিছু ইরর করা হয় না ইন্টেনশনালি। ফ্রি ফ্রম ইরর এটা কোনোভাবেই মিন করে না যে এটা 100% পিওর বা নো ইরর ইজ হ্যাপেন, এটা মিন করে না। ফ্রি ফ্রম ইরর মানে হচ্ছে ইন্টেনশনালি এখানে কোনো ইরর করা হয় নাই। ক্লিয়ার? বাট আনইনটেনশনালি হইতে পারে, কারণ কি টু এর ইজ হিউম্যান, তাই না? টু এর ইজ হিউম্যান মানে কি? মানুষ মাত্রই ভুল। মানুষ মাত্রই ভুল। এবার হচ্ছে প্রুডেন্স। আপনাকে আপনার দিক থেকে সকল জাজমেন্ট ইউজ করতে হবে, প্রফেশনাল সেপটিসিজম মেনটেন করতে হবে। এটাই হচ্ছে আপনার প্রুডেন্স। মানে জাজমেন্ট মানে হচ্ছে আপনি ধরেন একটা অ্যাসেট কিনছেন, এটার দাম হচ্ছে, ধরেন আপনি একটা গাড়ি কিনছেন, এটাকে কি আপনি এক্সপেন্স হিসেবে চার্জ করতে পারবেন একটা গাড়িকে? না, তাই না? এটা তো একটা নন কারেন্ট অ্যাসেট, তাই না? এটা কিভাবে এক্সপেন্সে করে পিএল এ চার্জ করেন? এটা থেকে ডেপ্রিসিয়েট করে করে আপনি করতে পারেন, কিন্তু এমনিতে এটা তো নন কারেন্ট অ্যাসেট, তাই না? তো এই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা যেখানে করতে হবে এটা হচ্ছে আমার প্রুডেন্স। আবার আপনার কোন জায়গায় কোনটা করা বেটার, কোনটাকে আপনি অ্যাসেট হিসেবে দেখাচ্ছেন, কিছু কিছু জিনিসকে আপনি চাইলে, ধরেন আপনি একটা স্টেপলার মেশিন, এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান, সেখানেও স্টেপলার মেশিনকে আপনি কি করতেছেন? কারেন্ট হিসেবে দেখাচ্ছেন। আবার দেখা গেছে ওইখানে মানে কোন একটা প্রতিষ্ঠানে যেখানে কিনা টাকার বান্ডেল স্ট্যাপল করা যাচ্ছে, ওই স্ট্যাপলার মেশিনকে নন কারেন্টে দেখাচ্ছে। তো এটাই হচ্ছে আপনার প্রুডেন্সের জিনিস। আপনার যদি মনে হয় যে আপনার প্রতিষ্ঠানের অ্যাসেটের পরিমাণ অনেক বেশি, তাহলে আপনার রেভিনিউ অনেক বেশি, তাহলে আপনি যদি এক্সপেন্সে চার্জ করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স কিছুটা কম আসবে। এই কারণে আপনি এক্সপেন্সে চার্জ করতেছেন ওই বড় স্ট্যাপলার মেশিনকে। এটা হচ্ছে আপনার প্রুডেন্স। আবার ধরেন আপনার রেভিনিউ এমনিই কম আসছে, এখন যদি আপনি এটাতে যদি পুরা টাকারে আপনি এক্সপেন্সে চার্জ করেন, তাহলে রেভিনিউ আরো কমে যাবে, প্রফিটের জায়গায় লস হয়ে যাবে। এখন এক্ষেত্রে আপনি কি করতেছেন? শেয়ার হোল্ডারদের কাছে আপনার প্রতিষ্ঠানকে কিছুটা ভালোভাবে উপস্থাপন করার জন্য ওই সকল জিনিসগুলোকে আপনি অ্যাসেটে চার্জ করতেছেন, ধরেন এই বড় লেভেলের একটা স্ট্যাপল মেশিন। তখন সেক্ষেত্রে এটাও আপনার কি প্রুডেন্স। তার মানে কখন আপনি এটাকে এক্সপেন্সে দেখাচ্ছেন, কখন আপনি এটাকে অ্যাসেটে দেখাচ্ছেন, দুইটাই করতে পারতেছেন। কেন করতে পারতেছেন? কারণ আইএএস আইএফআরএস হচ্ছে মানে ফ্লেক্সিবল, যেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল বেসড। এবার আসি, প্রিন্সিপাল বেসড কাকে বলে, রুলস বেসড কাকে বলে? যেই জায়গাতে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, মানে অর্থাৎ আমাদেরকে যেটা যেভাবে বলা আছে এটা ওইভাবেই করতে হবে, তখন সেক্ষেত্রে এটাকে বলে রুলস বেসড। আর প্রিন্সিপাল বেসড কি? যেটা না আপনি জাজমেন্ট ইউজ করে আপনার মতো করে একটা সিদ্ধান্ত নিতে পারবেন, সেটাকে বলে কি প্রিন্সিপাল বেসড। এবার আমি একটা ছোট্ট মজার উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনার ঘরে চোর আসছে, সেটা 5 টাকা চুরি করছে, বা ধরেন 100 টাকা চুরি করলো। তারা আপনি ধরলেন, চোরটারে ধরলেন। আপনার ঘরে একটা বিষয় আছে যে ঘরের থেকে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে, দ্যাটস ইট। এখন এই যে যেই চুরি করুক না কেন, সেই 100 টাকা চুরি করুক, 5 টাকা চুরি করুক, কিংবা একটা তেলের বোতল চুরি করুক, কিংবা লক্ষ টাকা চুরি করুক, আপনি তার হাত কেটে দিবেন। এটা হচ্ছে কি রুলস বেসড। আর প্রিন্সিপাল বেসড কাকে বলে? চোরকে আপনি ধরছেন, ধরা পরে জিজ্ঞেস করলেন, ভাই তুমি চুরি করছো কেন? সে বলছে যে ভাই আমার মা অসুস্থ, এই অবস্থা। উল্টা আপনি তারা হাত না কেটে তারা বললেন, ধরো তোমার মায়ের ওষুধের জন্য এই টাকাটা নিয়ে যাও। এটা হচ্ছে প্রিন্সিপাল বেসড। তার মানে প্রিন্সিপাল বেসড হচ্ছে জাজমেন্টাল, আর রুলস বেসড হচ্ছে ম্যান্ডেটরি, যেটা বলছে সেটাই করতে হবে। আইএস আইএফআরএস কোনটা? প্রিন্সিপাল বেস। প্রিন্সিপাল বেসড। ক্লিয়ার আমরা? হ্যালো? ক্লিয়ার। হ্যাঁ। এবার আমরা সাবস্ট্যান্স ওভার ফ্রম আগেই বলছিলাম
যেটা কিনা আমার ইকোনমিক রিয়েলিটিটাকে বোঝাচ্ছে, লিগ্যাল ফর্মকে বোঝাচ্ছে না। ঠিক আছে, এর পরবর্তীতে আছেন এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা বলছিলাম যে দুইটা কোয়ালিটেটিভ, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক। এটা কোথায় গেছে? ফান্ডামেন্টালটা দেয় নাই মনে হয়। আচ্ছা, মানে মূলত ক্যারেক্টারিস্টিক দুই ধরনের আছে, কেমন? একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, আর হচ্ছে এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক। ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আপনার থাকা বাধ্যতামূলক, আর এনহ্যান্সিংটা হচ্ছে থাকা বাধ্যতামূলক না কিন্তু থাকলে ভালো। ফর এক্সাম্পল, আপনি স্কুলে যাবেন, এখানে আপনার স্কুলের ইউনিফর্ম পড়তে হবে, একটা সাদা শার্ট কালো প্যান্ট পড়তে হবে, তো এটা হচ্ছে আপনার কি ফান্ডামেন্টাল। আবার কেউ কেউ আছে স্কুলে গেলে তেল চিকচিকে শু পরে, মাথার মধ্যে জেল লাগায়, সুন্দর করে বেল্ট পরে, ফর্মাল হয়ে যায়, সেটা হচ্ছে আপনার এনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। তো ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এ কি কি আছে? আমরা এই যে একটু আগে যেগুলো পড়ছিলাম যে ফেথফুলি প্রেজেন্টেশন, তারপর এখানে কিছু বিষয় আছে, এগুলো ফান্ডামেন্টাল। এই যে কমপ্লিট, নিউট্রাল, ফ্রি ফ্রম ইরর, এই সকল জিনিস। হ্যাঁ বলেন। দাদা আমার আইটি চলে আসছে হ্যাঁ। দাদা, থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসেন, আমি হচ্ছি দেখতেছি, দেখতেছি বলতে আমি এখনো নিজের খবর জানি না। ওকে আসেন, এরপরে কম্পারেবিলিটি। আমাদের এবার এনহ্যান্সিং, আমি এটা শেষ করে যাচ্ছি, তারপরে আজকের জন্য আমি দ্রুত শেষ করতেছি। আচ্ছা দেখেন, 8 মিনিটের মধ্যে শেষ করব। এনহ্যান্সিং কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স বলতে চারটা জিনিস বোঝাচ্ছে। একটা হচ্ছে কম্পারেবিলিটি, একটা হচ্ছে ভেরিফিয়াবিলিটি, একটা হচ্ছে টাইমলিনেস, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি। কম্পারেবিলিটি কি? আমার প্রত্যেকে একটা স্ট্যান্ডার্ড অনুসারে একই জিনিস ফলো করব, যাতে করে পাশাপাশি রাখলে বোঝা যায়, ওইটা হচ্ছে কম্পারেবিলিটি। ভেরিফিয়াবিলিটি মানে কি, যে ইনফরমেশন গুলো এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এগুলো আমি যেন পরবর্তীতে ভেরিফাই করতে পারি যে ইজ ইট ওয়েদার ইট ইজ কারেক্ট অর নট। টাইমলিনেস কি? আপনার সময় জ্ঞান, মানে যে সময় আপনার ইনফরমেশনটা লাগতেছে ওই সময় সেটা কভার করতেছে, এটা হচ্ছে টাইমলিনেস। আর আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে কি, আমার প্রতিষ্ঠানে আমার যা কিছু আমি দেখাচ্ছি এগুলা বোঝা যাচ্ছে, বোধগম্য, ওইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি। ক্লিয়ার? ক্লিয়ার। কথা কি বোঝা যাচ্ছে? কুইক কুইক জি ভাই। কথা বলতে হবে তো। হ্যাঁ, জি ভাই, এবার বুঝা হচ্ছে যে যাচ্ছে। কম্পারেবিলিটি আর কনসিস্টেন্সি, দুইটা জিনিস বোঝাচ্ছে, একটু মন দিয়ে শোনেন। কম্পারেবিলিটি কাকে বলে? আমি কোন একটা কিছু পাশাপাশি রেখে আমি কি করতে পারতেছি, বুঝতে পারতেছি যে কোনটা বেটার কোনটা বেটার না, এটাকে বলা হচ্ছে কম্পারেবিলিটি। আর কম্পারেবিলিটি করতে হলে আমাকে কনসিস্টেন্সি রাখতে হবে। তাহলে কনসিস্টেন্সি কি? ধরেন আমি গত বছর ডেপ্রিসিয়েট করছি স্ট্রেট লাইন মেথড, এবার করলাম রিডিউসিং ব্যালেন্স মেথড, পরের বার করলাম ডাবল ডিক্লাইনিং মেথড, তাহলে আমি কি সেটাকে কম্পেয়ার করতে পারবো? না। পারবো? না। পারবো না। দ্যাট মিনস আমাকে কনসিস্টেন্সি রাখলেই আমি সেটাকে কম্পেয়ার করতে পারবো, তাই না? তার মানে যদি বলা হয় যে কনসিস্টেন্সি ইজ ফর কম্পারেবিলিটি, এটা প্রুফ করেন, তখন আপনি এটা লিখে দিয়ে আসতে হবে। যদি বলে যে কম্পারেবিলিটি ইজ ফর কনসিস্টেন্সি, ইজ ইট কারেক্ট অর নট, তাহলে উত্তর কি হবে? যদি বলে কম্পারেবিলিটি ইজ ফর কনসিস্টেন্সি, তাহলে কি এটা ঠিক আছে? Consistency কথা for বলতে হবে তো। comparability. না, আমি কম্পারেবিলিটির জন্য কনসিস্টেন্সি করতেছি, ঠিক আছে, কনসিস্টেন্সির জন্য কম্পারেবিলিটি করতেছি না। ক্লিয়ার? কথা কি বোঝা গেছে? তার মানে জি, জি। আমি যদি কনসিস্টেন্ট থাকি তাহলে আমি কম্পেয়ার করতে পারবো, তাহলে আমার কনসিস্টেন্ট থাকার দরকার হচ্ছে কম্পেয়ার করার জন্য। ক্লিয়ার? দাদা শেষ করে দেন আজকে। আচ্ছা ওকে, এরপরে এগুলো তো সবই বললাম, শেষ করে দিই, শেষ বলতে শেষ, এগুলো বললাম, এগুলো হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট হচ্ছে 5টা। ওকে, এরপরে হচ্ছে এখানে সব শেষ, এগুলা গেছে। ওকে দেন, মোটামুটি যে সকল ইনফরমেশন গুলো ছিল, আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায়, ওইগুলো অলরেডি ডিসকাস করছি। আজকের জন্য আপনাদের রিকোয়েস্ট এটা নেওয়া হয়েছে, আর যদি কখনো পরবর্তীতে নেওয়া হয় তাহলে নিব, আর আদারওয়াইজ ভাইয়া তো আপনাদের সাথে আসেনি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সবার ভালো হোক, আমারও ভালো হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।